শুরুতে দেখানো হয় অনেক বছর কেটে গিয়েছে। দীপারা তাদের কলকাতার বাড়িতে ফিরে এসেছে। দীপা সকালে উঠে পুজো করছে। পুজো শেষ হলে দীপা যায় রান্নাঘরে গিয়ে দীপা আবার হাত জোর করে ঠাকুরকে বলে, ঠাকুর, এত বছর তুমি আমার সাথে ছিলে, এই সংসারে ব্যবসা আমি একা হাতে সামলিয়েছি, তুমি একটু দেখো যেন আগেও সবকিছু ঠিক থাকে। একটু পরে ওখানে দুজন মহিলা আসে। মহিলা দুটো এসে দীপাকে বলে, গুড মর্নিং দিদি, আমাদের একটু দেরি হয়ে গেল। দীপা বলে, ভাগ্যিস তোমরা আমার সাথে ছিলে, তোমাদের জন্যই তো কোয়ালিটি মেনটেন করে ব্যবসাটা করতে পারছি। একথা শুনে ওই দুজনের মধ্যে একজন বলে, তুমি যে কি বলো দীপা দিদি, তুমি আমাদের ভরসা করেছো আর বিশ্বাস জুগিয়েছো যে আমরাও কিছু করতে পারবো। তুমি তো দশভোজা, একসাথে সংসারও সামলাচ্ছ আবার ব্যবসাও সামলাচ্ছ। দীপা বলে, তোমরা আমরা পাশে রয়েছে দেখে তো আমি কাজটা করতে পারছি। যাই হোক, অনেক বেলা হয়ে গিয়েছে, আমি দেখি বাবাকে গিয়ে চা দিতে হবে। এই বলে দীপা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এরপর বাড়ির বাকি সদস্যদের দেখানো হয় জয় কারোর সাথে একটা ডিল নিয়ে কথা বলছে। সূর্য বাবা বসে খবরের কাগজ পড়ছে। তখনই কাকে এসে জয়কে জিজ্ঞেস করে, উর্মি কোথায়? তখনই কাকে খেয়াল করে উর্মি সিঁড়ি দিয়ে নামছে। কাকে উর্মিকে বলে, উর্মি, আজকে তুমি দেরি করে ঘুম থেকে উঠলি, বাড়িতে এত কাজ পড়ে রয়েছে। এটা শুনে সূর্য বাবা বলে, বড় মামা ছাড়া এবার তার কে কাজ করে? সবাই তো জেনেই গিয়েছে ও একজন আছে যে সবকিছু করবে। এ কথা শুনে যেন উর্মি গায়ে ফোসকা পড়ে। উর্মি একটু রাগান্বিত চোখে সূর্য বাবার দিকে তাকায়। কাকে আর সূর্য বাবাকে বলে, না দাদা, আপনি ভুল কথা বললেন, আমরা সবাই কাজ করি। উর্মি সূর্য বাবাকে বলে, আপনার কাছে তো শুধু দিদির কাজে চোখে পড়ে। সূর্য বাবা বলে, বড় মামার কাজ চোখে পড়বে তো কার কাজ চোখে পড়বে? বড় মামা যদি না থাকতো, মাথার উপরে ছাদ থাকতো কিনা তাও সন্দেহ। জয় বলে, সকাল সকাল তোমরা এটা বন্ধ করো, আমি একটা হিসেব করছি। দীপা একটু পরক্ষণে চা নিয়ে আসে। দীপা সূর্য বাবাকে চা দেয় আর ওষুধ খেতে দেয়। সূর্য বাবা বলে, তোর কোনোদিনই ভুল হয় না, তাই না? দীপের পর কাকি আর জয়কে চা দেয় আর উর্মিকে দেয় লেবু মধু মিশানো গরম জল। তখনই দীপ এসে বলে, সবারটা তো দিলে, আমার প্রোটিন শেক কোথায়? দীপের পর দীপকে তার প্রোটিন শেক দেয়। দীপ অনেক বড় হয়ে গিয়েছে। দীপ বলে, ইউ আর দ্য বেস্ট বড় মা, এর জন্য আমি তোমাকে এতটা ভালোবাসি। দীপার প্রতি দীপের এরকম ভালোবাসা দেখে উর্মি রাখতে থাকে। সবাইকে সবারটা দিয়ে দীপাখন থেকে চলে যেতে যাবে, তখন একজন আসে দীপার জন্য চা নিয়ে। যে আসে সে হলো আর কেউ না, সেটা হলো সোনা। সোনা অনেক বড় হয়ে গিয়েছে। সোনা দীপাকে বলে, সবারটা তো দিলে, তোমারটা কোথায়? তুমি সবার খেয়াল রাখতে গিয়ে নিজেরটাই ভুলে যাও। তোমাকে কতবার বলে একটু নিজের খেয়াল রাখতে। এই নয়, আমি তোমার জন্য পছন্দের ব্ল্যাক টি নিয়ে এসেছি। দীপা বলে, আমার খেয়াল রাখার জন্য তো তুই আসিস। দীপার হঠাৎ করে আবার ছোট রূপার কথা মনে পড়ে। ছোট রূপা দীপার জন্য ওষুধ নিয়ে আসতো। রূপার কথা ভেবে আবার দীপার মন খারাপ হয়ে যায়। দীপা বলে, তোর মতো আরেকজনও ছিল। সোনা মনে মনে বলে, মা পাতেমের কথা বলছে। দীপা আবার নিজেকে সামলে নিয়ে বলে, এই দেখ, অনেক দেরি হয়ে গেল, অনেক কাজ বাকি রয়েছে। দীপা আবার জয়কে ডাক দেয়। দীপা জয়কে গিয়ে বলে, ভাই, অর্ডারের ব্যাপারে কাউকে কিছু বলেছিলে? জয় বলে, আমি সব লিস্ট করে নিয়েছি, তুমি একবার দেখে নাও। দীপা বলে, আমার দেখতে হবে না, তুমি ওই দিকটা দেখো, আমি রান্নার দিকটা দেখছি। দীপার পর সোনাকে বলে, বাড়িতে পুজো রয়েছে, তুই একটু পুজোতে আমাকে সাহায্য করিস। সোনা বলে, ঠিক আছে মা। এসব দেখে উর্মি আবার রাখতে থাকে। এরপর দেখানো হয় দীপাকে যে সন্ন্যাসী মহিলা নিয়ে গেছিল তাকে। ওই সন্ন্যাসী মহিলা কিছু বাচ্চাদের বলছে, কিরে তোরা মন খারাপ করে বসে রয়েছিস কেন? বাচ্চাগুলো বলে, আজকে দোলের দিন আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা কিভাবে দোল খেলবো? সন্ন্যাসী মহিলা বলে, এই জন্য তোমাদের মন খারাপ হয়েছে? তোমরা মন খারাপ করো না, তোমাদের সবকিছু ব্যবস্থা তোমাদের রায় দিদি করবে। তখন এক বাচ্চা বলে, কিন্তু রায় দিদি কোথায়? সন্ন্যাসী মহিলা বলে, তোমাদের রায় দিদি আছে, ঠিক সময় চলে আসবে, তার আগে আমি তোমাদের কিছু কথা বলছি, সেগুলো তোমরা করো। একজন বলে, না না, আমরা রায় দিদি ছাড়া কারো কথা শুনবো না। সব বাচ্চারা একসাথে বলে, রায় দিদি কোথায়? সন্ন্যাসী মহিলা বলে, রায় দিদি তোমাদের জন্য গিয়েছে, ওই যে তোমরা বললে না তোমাদের কিচ্ছু নেই, আবির পিচকিরি, সেগুলোর জন্য টাকা উঠাতে গিয়েছে। একজন বলে, রায় দিদি কখন আসবে? রায় দিদি না আসলে তো আমাদের দোলের আনন্দ মাটি হয়ে যাবে। সন্ন্যাসী মহিলা বলে, রায় দিদি ঠিক সময় চলে আসবে, টাকা ওঠানো হলে চলে আসবে। তোদের রায় দিদি আমাদের ছেড়ে আর কোথায় যাবে? তোদের রায় দিদি তো আমাদের রায়, আবার সেই আমাদের কৃষ্ণ। তখন দুজন বাচ্চা বলে, আমরা দেখে আসি রায় দিদি কোথায় রয়েছে। দুইজনে দৌড় দেয় রায় দিদিকে খোঁজার জন্য। দীপা রান্নাঘরে গিয়ে কান্না করতে থাকে আর বলে, রূপা তুই কোথায় গেলি? তোকে কি আর কোনোদিন খুঁজে পাবো? তোর পথ চেয়ে যে এখনো তোর মা বসে রয়েছে। তখনই রূপার এক ঝলক দেখানো হয়। রূপা মন্দিরে বসে পুজো করছে। আবার দীপাকে দেখানো হয় দীপার অর্ডার হওয়া রান্নাগুলো করছে। দীপা সাহায্যকারী দুজন মহিলাকে বলে, আজকে দোলোৎসবের জন্য একটা বড় অর্ডার রয়েছে, তাই খাবারগুলো ভালো করে রান্না করতে হবে। একটু পর ওখানে সোনা আসে। সোনার হাতে আবিরের থালি। সোনা দীপাকে বলে, মা আজকে তো দোল, সবাই বাইরে কত আনন্দ করছে, তুমি বাইরে যাবে না দোল খেলতে? এটা শুনে দীপার মন আবার খারাপ হয়ে যায়। দীপা আবার রূপার কথা মনে করে। দীপা সোনাকে বলে, সোনা তুই তোর বাবাকে নিয়ে যা, আমি আসছি। সোনা বলে, ঠিক আছে মা। সোনা চলে যাওয়ার আগে দীপাকে বলে, মা এভাবে আর নিজেকে আটকে রেখো না, তুমি প্লিজ বাইরে চলে এসো। দীপা আবারও বলে, রূপা তুই কোথায় চলে গেলি? তোকে ছাড়া তো আমার জীবন রংহীন। তখন আবার রূপাকে দেখানো হয় যে দুটা বাচ্চা রায় দিদিকে খুঁজছিল, তারা রূপার কাছে আসে। এইখানে সবাই রূপাকে রায় দিদি বলে ডাকে। বাচ্চাগুলো এসে রূপাকে বলে, রায় দিদি তুমি এখানে বসে রয়েছো, ওইখানে তো যশোদা মা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। সবাই সন্ন্যাসী মহিলাকে যশোদা মা বলে ডাকে। তখনই রূপা পিছন করে বাচ্চাগুলোকে বলে, তোরা যা, আমি এক্ষুনি আসছি। রূপা ঠাকুরের কাছে হাত জোর করে বলে, তুমি তো জানো ঠাকুর, মা আর আমার জন্য অপেক্ষা করে না। শুধু মা কেন, কেউই আর রূপার জন্য অপেক্ষা করে না, তবু তুমি ওদের খেয়াল রেখো। মা বাবা হিংসুকুটি ওরা সবাই যেন ভালো থাকে। ওইদিকে দীপার মনও কেঁপে ওঠে। দীপা বলে, আমার এমন কেন লাগছে আমাকে কেউ মনে করছে? তাহলে কি আমার মেয়ে রূপা আমাকে মনে করছে? আমার মন বলছে রূপাই আমাকে মনে করছে।
এটা ভাবতে ভাবতে দীপা অন্যমনস্কভাবে কড়াইতে হাত দেয়। দীপার হাতে ছ্যাঁকা লাগে। দীপার আওয়াজ শুনে ওইখানে দুই মহিলা আসে। দুই মহিলা দীপার হাতে জল ঢেলে দেয়। দীপা বলে, তোমরা এই দিকটা একটু সামলাও, আমাকে একটু মায়ের মন্দিরে যেতে হবে। দীপের পর ওখান থেকে চলে যায়। ওইদিকে রূপার কৃষ্ণ সেজে ডান্স করতে থাকে। রূপার ডান্স শেষ হলে সবাই হাততালি দেয়। দীপা আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য। দীপা ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই আমরা দুই মেয়ের নামে পুজো দিবেন। দীপা হাত জোর করে প্রণাম করে আর দীপার হাতে ময়ূরের পাক পরে। দীপা ওইটা হাতে নিয়ে বলে, এই তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ আমাকে? তার মানে কি আমার রূপার সাথে আমার শীঘ্রই দেখা হবে? তুমি আমাকে পথ দেখাও। দীপা কান্না করে আর বলে, এমন দিনগুলোতে মনটা আরো খারাপ হয়ে যায়, তুই ছাড়া দিনগুলো সাদা কালো হয়ে যায়। দীপা অনুমস্কভাবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যেতে যায়। তখন একটি ছেলে এসে দীপাকে ধরে। ছেলেটি দীপাকে বলে, আন্টি আপনি ঠিক আছেন তো? দীপা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ছেলেটি বলে, আন্টি আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো? দীপা বলে, না না, তোমার তো কোনো কাজ থাকতে পারে। ছেলেটি বলে, হ্যাঁ আমার এখন একটা বাস ধরতে হবে, আমি একটা মন্দিরে যাব। ওই মন্দিরে গিয়ে পুজো দিলে নাকি হারানো জিনিস ফিরে পাওয়া যায়। এইটা শুনে দীপা কিছু টাকা বের করে ছেলেটির হাতে দিয়ে বলে, তুমি তো ওখানে যাচ্ছ, আমার জন্য একটা পুজো দিয়ে দিবে? ছেলে বলে, কেন দিব না, কিন্তু কার জন্য দিব? দীপা বলে, আমার রূপার জন্য। আমার মেয়ের নাম রূপা সেনগুপ্ত, আমার মেয়েটা হারিয়ে গিয়েছে। দীপার কথা শুনে ছেলেটির মনও খারাপ হয়ে যায়। ওইদিকে রূপার নাচে সবাই খুশি হয়ে সবাই টাকা দিতে থাকে। দুইজন ফরেনার ওখানে আসে। তারা রূপা ছবি তুলতে গেলে রূপা তাদের বলে, প্লিজ আমার ছবি তুলবেন না, আমি চাই না মায়াপুরীর বাইরে আমাকে কেউ দেখুক। রূপা বাচ্চাগুলোকে বলে, তোদের আর কোনো চিন্তা নেই, দেখ কতগুলো টাকা জমেছে। রূপা গিয়ে টাকাগুলো গুছাতে থাকে। তখনই রূপার কাছে একটা লোক আর মহিলা আসে। মহিলাটি রূপাকে বলে, তুমি কাদের জন্য টাকা জোগাড় করো? তোমার পরিবারের জন্য? রূপার আবার তার মার কথা মনে পড়ে। তার মাই তাকে জেলে দিতে চেয়েছিল। রূপা বলে, আমার বাড়ির লোক বলতে কেউ নেই, তবে হ্যাঁ আপনজন বলতে অনেক রয়েছে, তাদের জন্য আমি টাকা জোগাড় করি। তখন এখানে পুলিশ চলে আসে। রূপা পুলিশকে দেখে আবার ভয় পায়। রূপা পুলিশকে দেখে লুকিয়ে পড়ে। দীপা ছেলেটিকে বলে, তোমার সাথে আবার কোনোদিন দেখা হবে। ছেলেটি দীপাকে বলে, আপনি বিশ্বাস করে আমাকে এতগুলো টাকা দিয়ে দিলেন? দীপা বলে, বিশ্বাসের জোরেই তো বেঁচে রয়েছি, তবে আমার মন বলছে তোমার সাথে আবার আমার দেখা হবে। ছেলেটি বলে, যদি আমি আপনার মেয়ের নামে পুজো না দিয়ে টাকাগুলো খরচ করে ফেলি? দীপা একটু হেসে বলে, তবে জানবো আমার মেয়ের জন্য টাকা খরচ না হয়ে আমার ছেলের জন্য টাকা খরচ হয়েছে। এটা বলে দীপা ওখান থেকে চলে যায়। তখন ওখানে সোনা চলে আসে। সোনাকে দেখে ছেলেটিও দাঁড়িয়ে যায়। সোনা হাঁপাচ্ছিল। দীপা জিজ্ঞেস করে, কি হয়েছে? সোনা বলে, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলো, বাবা কেমন জানি করছে। দীপা সোনার সাথে তাড়াতাড়ি চলে যায়। একটু পর দেখানো হয় কিছু লোক এসে যশোদামার সাথে রাগারাগি করছে। লোকগুলো বলছে, আমাদের টাকা না দিয়ে আশ্রমে তো ঠিকই ফুর্তি চলছে। যশোদামা বলে, আপনারা এভাবে বলবেন না, ওরা সব অনাথ বাচ্চা, এই পালা পার্বণে একটু আনন্দ করে ওরা। যশোদামার সাথে থাকা একটি লোক পানাদাদের বলে, দেখুন একসাথে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না, বাচ্চাগুলোকে তো আর না খাইয়ে রাখতে পারি না। পাওনাদাররা বলে, আমরা কিচ্ছু কথা শুনবো না, আজকে আমরা এখান থেকে টাকা নিয়ে ফিরবো। তখন ওখানে রূপা চলে আসে। যশোদামা রূপাকে বলে, দেখ না রায়, ওনারা কি বলছে, ভাড়ার টাকা না দিলে নাকি সব বন্ধ করে দিবে। তখন পাওনাদারদের মধ্যে একজন বলে, শুধু ভাড়ার টাকা নয়, আমার চাল ডালের টাকাও বাকি রয়েছে। রূপা বলে, আমরা জানি অনেক কিছু বাকি রয়েছে, আপনারা যদি সাহায্য না করতেন তাহলে তো আমরা আশ্রমটা চালাতে পারতাম না। পাওনাদার বলে, এরকম মিষ্টি কথা আমাদের আর ভুলাতে পারবেন না, এরকম কথা আমরা অনেক শুনেছি। রূপা বলে, আজকের দিন আপনাদের খালি হাতে ফিরাবো না। রূপার পর কিছু টাকা পাওনাদারদের হাতে দেয়। রূপা বলে, আজকের মতো এই টাকাগুলো নিয়ে যান, আপাতত আমাদের রেহাই দিন। আরেকজন পাওনাদার বলে, আর বাড়ি ভাড়া টাকাটা কি হবে? রূপা বলে, সব টাকা দিয়ে দেবো, আপাতত এই টাকাটা আপনারা একটু ভাগ করে নিন। পাওনাদাররা বলে, ঠিক আছে আপাতত আমরা চলে যাচ্ছি, এরপর সব টাকা না পেলে কিন্তু ওই অনাথ আশ্রম আমরা বন্ধ করে দেবো। পাওনাদাররা চলে গেলে বাচ্চাগুলো অনেক খুশি হয়। রূপা বলে, আপাতত মিটেছে, আবারও তো আসবে। যশোদামা বলে, সেটা পরে দেখা যাবে, আপাতত আনন্দ কর। রূপা বলে, তোমরা সবাই আমার সাথে চলো, আমি সবার জন্য রং পিচকারি নিয়ে এসেছি। এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয়। সূর্য হুইল চেয়ারে বসে রয়েছে। সূর্য হাঁটতে পারে না, সূর্য পাগলামি করছে। দীপা সূর্য বাবা সূর্যকে থামানোর চেষ্টা করছে। তখন উর্মি ওখানে আসে। উর্মি এসব দেখে বলে, একদম অসহ্যকর, বুঝি না দিদি কিভাবে এই লোকটাকে একা রেখে চলে যায়। এটা শুনে তো সূর্য বাবা রেগে যায়। সূর্য বাবা উর্মিকে বলে, বড় বাবার খুদ ধরা কি তোমার সবথেকে বড় কাজ? এই সংসারে তো বড় বাবা চালাচ্ছে, ক্লাউড কিচেন করছে, রেস্টুরেন্ট করছে, আবার সংসারও চালাচ্ছে। দীপার জন্য আজ আমরা বেঁচে রয়েছি, দুপুরও খেতে পারছি। উর্মি চিৎকার করে বলে, তাই বলে দিদির ভুল কি ভুল বলা যাবে না? সূর্য বাবা বলে, এত বড় বড় কথা তুমি কিভাবে বলো? জয় তো ভবাগুনের মতো ঘুরে বেড়াচ্ছিল, দীপাই তোকে কাজের ব্যবস্থা করে দিয়েছে, আর সূর্য তো কারো কথাই মানছে না। সূর্য অস্থির হয়ে পড়েছে। বড় বৌমা কি করবে? কাজ করে তো সংসার চালাতে হবে, তাই না? ও তো আর তোমার মতো পায়ের উপর পা তুলে বাড়িতে বসে থাকতে পারে না। তখন দীপা সোনা চলে আসে। উর্মি সূর্য বাবাকে বলে, দাদারে অবস্থার জন্য ওই মেয়েটা দায়ী, ওই মেয়েটা আমার জীবনটাও শেষ করে দিয়েছে। এটা শুনে দীপা প্রচন্ড রেগে যায়। দীপা উর্মিকে বলে, তুই আবারও সে একই কথা বলছিস? তাহলে আমি তোদের আবার পরিষ্কার করে বলছি, ওই দিন রূপার কোনো দোষী ছিল না। দীপার পর সূর্যকে বলে, ডাক্তার বাবু আপনি সেদিন উত্তেজনায় রেগে রাস্তায় বেরিয়ে পড়েন, তখন একটা লরি এসে আপনার পায়ের উপর দিয়ে চলে যায়। আমি জানি আপনি এত কিছুর পর বাঁচার আশা হারিয়ে ফেলেছেন, আমিও হারিয়ে ফেলেছি, কিন্তু আমি কি করবো, সংসার তো চালাতে হবে, হাত গুটিয়ে তো আর বসে থাকতে পারি না। তোমরা প্লিজ নিজেদের মধ্যে অশান্তি করো না, আমার আর এসব সহ্য হয় না। এটা থেকে উর্মি বলে আবার সে নেকা কান্না শুরু হলো। সূর্য বাবা দীপাকে বলে, বড় বৌমা তুমি কেঁদো না, আজকে বাড়িতে একটা পুজো রয়েছে, পুজোর দিন অন্তত মন খারাপ করো না। তখনই জয় এসে দীপাকে বলে, বৌদিদি ক্লাউড কিচেন অনেকগুলো অর্ডার এসেছে। সোনা দীপাকে বলে, মা সে যা করেছে সে নিজের ইচ্ছায় করেছে, তার জন্য আমরা কেন ভুগবো? তার জন্য করে আমাদের জীবন উন্নতি হবে না। দীপা সোনাকে বলে, আমার এতদিনের প্রার্থনা বৃথা যাবে না, আমার মন বলছো শীঘ্রই আমাদের কাছে ফিরবে। ও এই পরিবারে না ফিরলে তো আমার পরিবার অসম্পূর্ণ থেকে যাবে।
ও তো যমজ বোন, আমার আত্মা। ও ঠিক আমার কাছে ফিরবে, আর ওই ছেলেটার পুজোও যেন ওর কাছে পৌঁছায়। ও ঠিক একদিন আমার কাছে ফিরবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।